স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা আগে আজকের দিনের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবরগুলো যদি একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। গাজা ইসরায়েল আগ্রাসন নিয়ে হামাসকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রস্তাবিত 20 দফার বিষয়ে মত না জানালে চরম পরিণতির হুমকি। খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন আছে। খাগড়াছড়ি থমথমে, অবরোধ স্থগিত। আমার ছেলে তো রাজনীতি করে না, মরতে হলো কেন, এক মার প্রশ্ন। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব, জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, 2 জেনারেল এখন মোদির আশ্রয়ে। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, দুই জেনারেল পালিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিলেন, এটা জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকি, সে নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত বলেছেন জেনারেল মনিরুজ্জামান। একটি মন্তব্য প্রতিবেদন আছে, এবার অন্তত আওয়ামী লীগ এবং ভারত প্রীতির অবসান ঘটুক। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংকটে বেসামাল পোশাক খাত। গত 14 মাসের একটি সামগ্রিক চিত্র নিয়ে একটি প্রতিবেদন আছে। সে সাথে আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে, যেটি গতকাল দিনভর আলোচিত ইস্যু ছিল। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন যে প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন হান্নান মাসুদ। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এবং ডক্টর ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলেছেন রাশেদ। নিউ ইয়র্ক সম্মেলন, রোহিঙ্গা সংকটে একমাত্র সমাধান প্রত্যাবাসন। এছাড়া দুর্গোৎসব পালন এবং প্রশাসনের আশ্বাসে পাহাড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, এডিবির পূর্বাভাস প্রতিবেদন, দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্যে অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন, রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। এছাড়া মেহেদী হাসানের অর্থাৎ জিটিওকে দেওয়া সাক্ষাৎকার, এটিও গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে। অনেকে বলছে 50 বছর ক্ষমতায় থাকুন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে। এছাড়া গ্যাসের উৎপাদন বৃদ্ধি চ্যালেঞ্জ, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আস্থা নেই গাজাবাসীর। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে যে জাতিসংঘে যে সম্মেলন হলো, সেখানে সংকট সমাধানে 7 দফা প্রস্তাব বাংলাদেশের। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 1 বছরে পাচারের শিকার 3410 জন। সমকালের বিশেষ প্রতিবেদন, জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন, রোহিঙ্গা সংকট নিরসনে 7 দফা প্রস্তাব। ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ের বেশে দেশে ফিরবেন। যে সাক্ষাৎকারটি গতকাল দিনভর আলোচিত এসেছিল, সেখানেই ডক্টর মোদি ইউনুস বলেছেন বহিঃশক্তি শেখ হাসিনাকে ফেরত আসতে সহযোগিতা করবে এমন সম্ভাবনা আছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ এখনই নির্বাচনে অংশ নিতে পারবে না। পারিবারিক ও জমির বিরোধে মুসলমান ও হিন্দুদের মধ্যে সংঘাত হয়েছে। নির্বাচন তার অর্থাৎ সেনাপ্রধান চিন্তার বিষয় নয়, এটি সরকারের। এই সাক্ষাৎকারটিকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দৈনিক সমকাল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, কাস্টমসের গড়িমসি ভায়াগ্রার 6 টন কাঁচামাল নিয়ে। এছাড়া বেতনের খবর নেই, 14,500 স্কুটি বাইক কেনার বায়না, অর্থাৎ কমিউনিটি ক্লিনিক নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এনসিপি সহ 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঘটনা এক স্থানে, মামলা আরেক স্থানে। 66 ঘটনায় একাধিক মামলা হওয়ার তথ্য মিলেছে। কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন চায় না বলেছেন প্রধান উপদেষ্টা। ব্যবসায়ীদের দুশ্চিন্তা, ব্যবসা বিনিয়োগে সামগ্রিক একটি নেতিবাচক শঙ্কা আছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দাবি আদায়ে সরকারের উপর চাপ, রাজপথে 4 দল। নিউ ইয়র্কে কী কথা হয়েছে ঢাকার নেতারা জানেন না। জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলের টানা কর্মসূচি, শাপলা আদায়ে রাজপথে যাবে এনসিপি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি নেতা, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না, সংকট নিরসনে উদ্যোগের অভাব বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা সংকট নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলন, সেখানে তিনি এই মন্তব্য করেন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, উত্তরাঞ্চলে নির্বাচনী চালচিত্র নিয়ে প্রকাশ্যে। সেখানে বলা হয়েছে, নামের আগে মোহাম্মদ নাই, রংপুরের 22 আসনে জামাত প্রার্থীর প্রচারণায়। পাহাড়ে সংঘাতের মূলে ইউপিডিএফ এবং মার্কিন শুল্ক নির্বাচন ব্যয় ও ব্যাংক খাতে সংকট, ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার বলছে এডিবি। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্রাইসিস, ইউনুস লেইস আউট 7-point প্ল্যান অ্যাট ইউএন কনফারেন্স। এছাড়া প্রেশার মাউন্টস অন হামাস টু অ্যাকসেপ্ট ডিল। নিউ এজের প্রধান শিরোনাম, কনফারেন্স অন মিয়ানমার মাইনরিটিজ অ্যাট
UN 7-point proposal unveiled to end Rohingya crisis. Chikungunya patients rising amid lack of testing facilities. এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই অধ্যাপক এস এম শামীম রেজা। শুরুটা করতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে, যেহেতু গতকাল একটি রোহিঙ্গা সম্মেলন হলো এবং একেবারে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশন যখন চলছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে বিশ্ব মিডিয়া এটি কাভার হয়েছে। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে আসলে রোহিঙ্গা সংকটের 7 দফা প্রস্তাব, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল, আসলে সংকটের তো সমাধান হলো না। আসলে এই সংকটের সমাধান কি মিলবে কিনা? দেখুন, যে 7 দফা প্রস্তাবের সবগুলো যে খুব নতুন তা কিন্তু না। এই প্রস্তাবগুলোর গুরুত্ব আছে, কিন্তু আমরা বিভিন্ন সময় এগুলো নিয়ে আলোচনা করেছি এবং টেকসই সমাধান হিসাবে এমনকি বাংলাদেশেও যত সভা সেমিনার আলোচনা হয়েছে, বিশেষজ্ঞরা যে মত দিয়েছেন বা এই দীর্ঘ সময়, সেগুলোরই একটা প্রতিফলন। পার্থক্য হলো এটা একটা বিশেষ জাতিসংঘের সম্মেলনের মধ্য দিয়ে জানানো গেল এবং তার একটা আলাদা গুরুত্ব আছে। এবং আমাদের দেশে যখন করা হয় বা অন্য কোথাও করা হয়, তার চাইতে সকলের সামনে, আন্তর্জাতিক মহলের সামনে জাতিসংঘের মধ্যস্থতা এটা আলাদা একটা তাৎপর্য বহন করে। কিন্তু আপনি যদি যে প্রশ্নটা করেছেন, সমাধান যেগুলো বলা হয়েছে এই 7 দফার মধ্যেও কিন্তু সেগুলো আলোচনা হয়েছে বিভিন্ন সময়। একেবারে নতুন তো আসলে না, আমার কাছে নতুন মনে হয়নি। কিন্তু আমি আগেই বললাম যে নতুনত্ব এইটাই যে আপনি একটা বিশ্ব ফোরামে এটাকে তুলে ধরতে পারলেন, এর একটা গ্লোবাল এক্সপোজার আছে, সবাই জানলো, সারা পৃথিবীতে সংবাদ আকারে আসবে, সেটা পুনরুজ্জীবিত হলো ইস্যুটা। আমরা কিন্তু মাঝে এক পর্যায়ে বলা শুরু করেছিলাম যে রোহিঙ্গা ইস্যুটা বিশ্ব গণমাধ্যমে একটা মৃত ইস্যুতে পরিণত হলো কিনা, হারিয়ে গেল কিনা। আপনার মনে আছে যে অব্যবহিত পরে, অর্থাৎ তারা তাদেরকে যখন জোর করে বাংলাদেশে পাঠানো হলো বা তারা চলে আসতে বাধ্য হলেন, তখন বিশ্ব গণমাধ্যমের যে দৃষ্টি ছিল রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে, বা তারও পরবর্তী বছর বা তারও পরের বছর, এটা এখন ক্ষীণতর হতে এটা নাই বললেই চলে, এটা নাই বললেই চলে। এখন বিশ্ব গণমাধ্যমের প্রসঙ্গে বলছে, তো আমাদের এই অঞ্চলে আছে। এই প্রেক্ষিতে আপনি যে প্রশ্নটা তুলেছেন, এটা পুনর্বাসনই তো চূড়ান্ত লক্ষ্য। কিন্তু আপনি যখন বলছেন টেকসই সমাধান, তখন টেকসই সমাধানটা নিয়েই সম্ভবত আলোচনাটার ভিন্ন মাত্রা রয়েছে। যে এক বিশ্ব সম্প্রদায়ের এক অংশ মনে করেন, বা যারা গুরুত্বপূর্ণ পক্ষ আছেন, যে ওখানে একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে তারপরে তাদের পুনর্বাসনের ব্যবস্থা বা ফিরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা। কিন্তু এই প্রস্তাবে এটা একটা ভালো দিক আছে 7 দফায়, যে আমরা যদি ওই অপেক্ষায় থাকি তাহলে সেটা কতদিন, এবং সেইটা একটা অজুহাত হিসাবে পরিণত হয় কিনা, যে ওই একটা অজুহাত দেখিয়ে যে না, এখন পরিবেশ নাই, পরিস্থিতি নাই, অতএব তাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না বা তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাচ্ছে না। বরং যেটা ভালো এই প্রস্তাবে, যে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় যে কাজ করে সেটা সেখানে পরিবেশ তৈরি করুক, ওর উপর চাপ সৃষ্টি করুক। কারণ এই মুহূর্তে মিয়ানমারের যে পরিস্থিতি, সেটা বহুমাত্রিক জটিলতার মধ্যে তারা আছে। কেবলমাত্র যে ওই প্রদেশে আরাকানে যে সমস্যা তা না, তার অন্যান্য জায়গাতেও সমস্যা রয়েছে। এখন কবে তার সামগ্রিক আভ্যন্তরীণ মিয়ানমার আরাকান আর্মির উপর ঐক্যবদ্ধ আন্তর্জাতিক চাপের যে বিষয়টা, এটা তো আসলে আমরা খুব একটা কার্যকর, সেটা তো একটা হলো যে আমাদের দিক থেকে কিছু করাটা খুব কঠিন। এটা করতে হলে আরো জাতিসংঘের মতো হয়তো বড় কোনো ফোরামের মাধ্যমে কিংবা বড় শক্তিশালী দেশ হয়তো এখানে আসতে হবে। কিন্তু আপনি জানেন যে এই অঞ্চলের অন্য ভূ রাজনীতি আছে, এখানে চীন একটা গুরুত্বপূর্ণ পক্ষ, আরও আঞ্চলিক শক্তি রয়েছে, এমনকি পশ্চিমা বৃহৎ শক্তিগুলোরও প্রত্যক্ষ পরোক্ষ আগ্রহ এখানে আছে। এখন এই ভূ রাজনীতির মধ্যে কে এখানে আরাকান আর্মির উপরে চাপ সৃষ্টি করতে আসবেন, এমনকি আপনি যদি একটা কাল্পনিকভাবেও বলেন, একটা অনুমান করেও নেন যে ঠিক আছে, কি জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে শান্তিরক্ষী পাঠাতে হবে বা কোনো কিছু, সেটা এত সহজ কাজ বলে মনে হয় না। এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি তেমন না, বা এমন না যে ধরে নিন যে নেটোর মতো কোনো বাহিনী এখানে আক্রমণ চালালো বা কিছু করলো। সুতরাং এখানকার পরিস্থিতি আফগানিস্তান, ইরাক বা ওইগুলো দিয়ে বিশ্লেষণ করা যাবে না। তো যদি 7 দফার প্রসঙ্গে আসেন, যে সেই দাবি এবং চাপ অব্যাহত রাখার হয়তো একটা সুযোগ তৈরি হলো এর মধ্য দিয়ে, যে পরিস্থিতি আপনি যাতে উন্নত হয়, অন্তত আরাকানে যাতে উন্নত হয় এবং ফিরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করার। আমাদের নিরাপত্তার প্রসঙ্গ তোলা হয়েছে, সেটা তো আমরা বিভিন্ন সময় আলোচনা করেই আসছি, যে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তো সব মিলে আমরা মনে হয় যে এইভাবেই দেখতে চাই, যে এটা পুনরুজ্জীবিত হলো, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন করে তুলে ধরা হলো, হ্যাঁ, যে ওই যে কন্ডিশনগুলো রয়েছে সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু সেটা যেন একটা এক্সকিউজ হিসেবে ব্যবহৃত না হয়, অজুহাত হিসেবে ব্যবহৃত না হয়। এবং এটা প্রলম্বিত হতে হতে এমন পর্যায়ে আসছে যে আমাদের পক্ষে এটা হয়তো আর নিরাপত্তা ঝুঁকির বাইরে রাখাও ভবিষ্যতে
কঠিন হয়ে পড়তে পারে। জি, একটু খাগড়াছড়ির দিকে দৃষ্টি দিই, তারপর অন্যান্য ইস্যুতে যাবে। যে খাগড়াছড়ি অবরোধ স্থগিত হয়েছে, এখনও পরিস্থিতি থমথমে, 144 ধারা জারি আছে, কিন্তু এই যে খাগড়াছড়ির যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, 3 জনের প্রাণহানি এবং এরপর এখানে পাল্টাপাল্টি এবং এখানে আবার এক ধরনের জল ঘোলা করার এক ধরনের চেষ্টা এবং এই ইস্যুকে কেন্দ্র করে সহিংসতা বলি, অস্থিরতা এক ধরনের ছড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা, এই যে পাহাড় আবার অশান্ত হয়ে ওঠা, এই শিরোনামও কিন্তু অনেক পুরনো। আপনি সংবাদপত্রে গেলে দেখবেন যে যা যা বললেন এই একই ধরনের শিরোনাম পাবেন। পাহাড় আবার অশান্ত, এটা কেউ ঘোলা করবার চেষ্টা করছে, কেউ এমনও আমরা শুনেছি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে যে দুর্গাপূজার আগে পাহাড় এরকম কেউ অপচেষ্টা করছে, আর এর মধ্যে তো অপতথ্য, ভুল তথ্যের প্রসঙ্গগুলো আসছে। তো বেশ তো কয়েকদিন হয়ে গেল, এখন এটার মূল্যায়ন প্রয়োজন যে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে কর্মকৌশল থেকে পার্বত্য এলাকায় আমরা শান্তি স্থাপন, আমি শান্তি মানে ওই বৃহৎ শান্তি চুক্তি অর্থে শান্তি বলছি না, সামাজিক সত্যিকার অর্থে যে সামাজিক সংহতি, স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি এবং মানুষের বিকাশ, সেই অর্থে বলছি, উন্নয়ন, সবকিছু মিলে সেই কর্মকৌশলের বোধহয় একটা পুনর্মূল্যায়ন প্রয়োজন যে আমরা কিভাবে করি। এখন এটা তো ঠিক যে দুটো বৃহৎ গোষ্ঠী সেখানে আছে, আমাদের বাঙালি জনগোষ্ঠী আছেন, আগে থেকে যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা আছেন, এটাই বাস্তবতা। সেখানে আমরা যেভাবে তাদের সম্প্রীতি স্থাপনের উদ্যোগগুলো সরকারিভাবে গ্রহণ করি, আনুষ্ঠানিকভাবে গ্রহণ করি, এটাই যথেষ্ট কিনা। সেখানে অনেক পক্ষ কাজ করেন, সরকার কাজ করেন, এনজিও কাজ করেন, আইএনজিওস কাজ করেন, আরও অনেক অনেক প্রতিষ্ঠান সেখানে আছে, স্থানীয় অনেক প্রতিষ্ঠান আছে, তাদের একটা নাগরিক সমাজ আছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সম্ভবত যে একটা বলা চলে যে বৃহৎ এবং সর্বাত্মক একটা উদ্যোগের দরকার ছিল, সেই উদ্যোগের একটা ঘাটতি সবসময় আছে। হয়তো এটা আমরা এক ধরনের বলতে পারেন বেশি আনুষ্ঠানিকভাবে এটা সমাধান করতে চেষ্টা করি এবং আনুষ্ঠানিকভাবে করতে গিয়ে আমরা যে পক্ষগুলো, যে বাহিনীগুলোকে সেখানে দায়িত্ব প্রদান করি, তাদেরও একদম স্বাভাবিকভাবে অন্যদের মতো করে এত গভীরে গিয়ে মানে শান্তি স্থাপন, সংহতি স্থাপনের মতো কাজের ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি হয় কিনা সেটাও যেমন মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে আমরা কোন দৃষ্টিতে সংকটটাকে দেখি, সমস্যাটাকে দেখি, সেটাও আমার মনে হয় একটা পুনর্মূল্যায়ন প্রয়োজন। আপনি প্রতিবাদ করছিলেন, ঠিক আছে, সড়ক অবরোধ হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু সেখান থেকে গুলি ছোড়ার মতো বিষয় কেন ঘটলো এবং এই ধরনের একটা লাইভ অ্যানিমেশনে যাওয়া এটা কতখানি সঠিক ছিল বা কতখানি এটার আমি মনে করি না যে পরিস্থিতিকে মোকাবেলায় কার্যকর ছিল, সেটা যারা এর সঙ্গে যুক্ত আমি জানি না যে তারা অভ্যন্তরীণ মূল্যায়ন করবেন কিনা বা করলে আমরা কোনোদিন জানতে পারবো কিনা, কিন্তু সেটা যে কার্যকর হয়নি সেটা তো আমরা আরেকবার দেখলাম। এগুলো এক একবার পার্বত্য এলাকার সংকটের পরে এরকম ঘটনার পরে কি ঘটে, আবার দুটো বৃহৎ গোষ্ঠীর মধ্যে এক ধরনের পার্থক্য তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয় এবং আমরাও স্বাভাবিকভাবে এটা গুরুত্বপূর্ণ পক্ষ যারা আছেন তারা দায়িত্বশীল বক্তব্য না দিয়ে আবার সেই ষড়যন্ত্র তত্ত্ব দেখি যে কেউ ছড়িয়ে দিচ্ছে, করছে। আমি মনে করি এগুলো বাইরে গিয়ে তাই ওই কথা এবার বলবো, এটা দীর্ঘদিনের থাকা একটা সমস্যা এবং আমরা তো খুব বেশি এখন আর পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করি না, কিন্তু আপনি যে কোনো মূল্যে যদি বলেন এটাও একটা সুযোগ যে তাদের ভূমির ব্যাপারে যেগুলো রয়েছে, সেখানকার প্রতিষ্ঠানগুলো তৈরি করার ব্যাপারে তো প্রধান যে 4-5টা ইস্যু সেখানে রয়েছে, সেগুলো আমি মনে করি যে মনোযোগী হওয়া প্রয়োজন, অর্থাৎ যে পুনর্মূল্যায়ন এবং এটা এবং এই ঘটনার আমি মনে করি যে আমি সুষ্ঠু তদন্ত কথাটা শুধু বলবো না, এগুলো তো আমরা বলি, ঢালাও একটা কথা, আমরা তদন্তের কথা বলে যাই, কিন্তু এইটার পুরো প্রস্তুতিরই একটা মূল্যায়ন প্রয়োজন যে আমরা অন্য কোনোভাবে এটা মোকাবেলা করতে পারতাম কিনা, এই সহিংসতার বিকল্প কোনো পথ আমাদের খোলা ছিল কিনা এবং এই হতাহত যে হলো সেই পরিস্থিতি আমরা এড়াতে পারতাম কিনা। জি, আপনি জানেন যে গতকাল দিনভর একটি সাক্ষাৎকার সবগুলো গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে, আজকেও সবগুলো পত্রপত্রিকাতে এটি নিয়ে প্রতিবেদন তো আছে, আবার এর প্রতিক্রিয়া আছে। এই সাক্ষাৎ অর্থাৎ জিটিওকে যে সাক্ষাৎকার যদি আমি মোটা দাগে 3টি ভাগে আলোচনা করতে, একটি হচ্ছে আওয়ামী লীগ বিষয়ে তার মন্তব্য, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার মন্তব্য এবং নির্বাচন নিয়ে তার এবং নির্বাচন এবং তার ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি নিয়ে এক ধরনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়টি, যদি আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে তিনি বলেছেন। এর প্রতিক্রিয়ায় এরই মধ্যে এনসিপি নেতা হান্নান মাসুদ বলেছেন প্রধান উপদেষ্টাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং গণ অধিকার পরিষদের রাশেদ তো বলেছেন যে ডক্টর ইউনূস চাইলে নিজে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারে। অর্থাৎ এই যে ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ যে কেন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিতাদেশের কথা বা প্রসঙ্গ এখন আসলো। আমি যদি বিশ্লেষক হিসাবে
ধরুন অধ্যাপক ইউনূসের একেবারে মানে খুব প্রগাঢ় সমর্থক হতাম, তাহলে আমার জন্য খুব সহজ হতো যে সরাসরি তার বক্তব্যকে সমর্থন করা বা এক ধরনের নৈতিক ভিত্তি দেওয়া। আবার যদি আমি হান্নান মাসুদ কিংবা রাশেদদের পক্ষে লোক হতাম তাহলে খুব সহজ হতো খুব বড় একটা সমালোচনা করা। এখানে এই ঘটনার যারা মধ্যবর্তী বিশ্লেষক বা বিশ্লেষণ যদি আপনি করতে বলেন তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ছে। আমি সংবাদপত্রের প্রতিবেদনগুলো দেখছিলাম, কেউ কেউ শুধুমাত্র ওইটুকু উদ্ধৃত করেছে, বাকি সংবাদের মধ্যে আর কোনো আগে পরে সারবস্তু খুঁজে পাওয়া কঠিন। কেউ কেউ বিশ্লেষণ থেকে দূরে থেকেছেন। এমনও দায়িত্বশীল গণমাধ্যম আছেন যারা এই সরকারের কর্মকাণ্ডকে এক ধরনের নৈতিক সমর্থন দেন এবং এক ধরনের তাদের প্রয়োজন আছে বা ইত্যাদি অন্যদের তুলনায়। তারা আবার কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি অনুবাদ করেছেন। সবার অনুবাদের সক্ষমতা আবার একরকম না। সব মিলে কে কত বড় আকারের সংবাদটা দিতে পারেন তার এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করছে, কিন্তু মূল বক্তব্য সংক্ষিপ্ত আমার মনে হয়। একটা হয় যে উনি কোন প্রসঙ্গে কথাটা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের একটা অংশ এটা। আমি যদি এটাকে একটা নীতিগত অবস্থান থেকে ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করা হয়েছে এবং বস্তুত তো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তো আপনি যদি সেই কথাটাই ধরেন তাহলে সেই কথাটার পুনরাবৃত্তি হয়েছে। এখন আপনি যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন বা আপনি যখন সকলের অংশগ্রহণের কথা বলছেন, তখন আন্তর্জাতিক দৃষ্টিকোণ বা মানদণ্ড থেকে কেউ যদি প্রশ্ন করে সে আমাদের গত বছর কি ঘটে গেছে, এখানে জুলাই অভ্যুত্থানের যে সহিংসতা কিংবা একটা রেজিমের দীর্ঘদিনের যে একটা খুবই শক্তিশালী অবস্থান এবং অনড় একটা অবস্থান, সেটা নির্বাচনের ক্ষেত্রে হোক, কোনো গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে হোক, এগুলোর বাইরে গিয়ে তারা প্রশ্নটা করতে চেষ্টা করবে যে আপনি সকলকে নিয়ে চলছেন কিনা। আপনাকে সেই প্রেক্ষিতটা বুঝতে হবে যে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের দৃষ্টিভঙ্গি আর আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি সবসময় এক নাও মিলতে পারে। আর এটা তো প্রসঙ্গ আসছেই যেহেতু আমরা অন্তর্ভুক্তির একটা আলোচনা করছি এবং সকলের অংশগ্রহণের আলোচনা করছি। মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী একটি দেশ থেকেও কিন্তু এর আগে এই শব্দগুলো উচ্চারিত হয়েছে, কিন্তু আমরা সেটা হয়তো ওই আকারে দেখিনি যে না, যেহেতু আগের সরকারের লোকজন সেখানে আশ্রয় নিয়েছেন অতএব তাদের বক্তব্যের এক ধরনের হয়তো পক্ষপাত থাকতে পারে। কিন্তু এই আলোচনা এই কারণে বড় আকারে উঠে এসেছে, আন্তর্জাতিক একটি গণমাধ্যমে আমাদের এই মুহূর্তে সরকার প্রধান সাক্ষাৎকার দিচ্ছেন, স্বাভাবিকভাবে এটা আলোচনার দাবি রাখে। তো যে কথা আপনি যে প্রশ্ন করেছেন আবার সেখানে ফিরে আসি, এটা একটা নীতিগত উত্তর এবং আমি মনে করি যে একই সঙ্গে একটা নীতিগত আলোচনারও একটা বিষয়। এখন আপনি একটা পলিসি ইস্যুজে কতখানি এই মুহূর্তে এটাকে পুনরুজ্জীবিত করবেন বা দল হিসাবে থেকে কার্যক্রম চালানোর অনুমতি দেবেন, সেটা তো রাজনৈতিক দলগুলো এবং সরকারের আলাপ আলোচনার বিষয়। এইটা আমার মনে হয় যে আমাদের বাস্তবতার নিরিখে দেখতে হবে এবং আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তা ভাবনা, যে প্রত্যাশা আওয়ামী লীগকে নিয়ে বা সরকারের কি পরিকল্পনা আছে, তার সব কিছু তো আর ওইভাবে সবসময় বোঝা সম্ভব হয় না। আন্তর্জাতিক দিক থেকে কোনো সুপারিশ আছে কিনা, কোনো অনুরোধ আছে কিনা, কোনো চাপ আছে কিনা এবং বাস্তবতা কি দাঁড়ায়, নির্বাচনের বাস্তবতাও কিন্তু অনেক ক্ষেত্রে এটা সামনের দিকে নিয়ে যায়। যাই হোক, ওনার সাক্ষাৎকারের প্রসঙ্গে যদি আসেন, আমি এইভাবেই বিষয়টা দেখি। ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি প্রশ্নের একটা কনসেপচুয়াল উত্তর দিয়েছেন যে আমি আপনার কাজ বন্ধ রেখেছি কিন্তু আপনাকে দল হিসেবে বন্ধ রাখিনি। আলোচনা তো আমরাও বিভিন্ন সময় করেছি যে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ যদি কার্যক্রম বাদ দেন, আপনি যদি দলকেও নিষেধ করেন বা নিষিদ্ধ করেন, সেটা শেষ আইনগতভাবে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে, যেটা জামাত ইসলামের ক্ষেত্রে ঘটেছে শেষ মুহূর্তে বা তার অঙ্গ সংগঠনগুলোর ক্ষেত্রেও ঘটেছে। এটা শেষ পর্যন্ত টিকে থাকেনি, পরিস্থিতির কারণে পাল্টে গেছেন। এখন এটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জনগণ, এটা সিদ্ধান্ত নেবেন আমাদের রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা। আর তিনি দেশে ফিরলে নিশ্চয়ই তার সঙ্গে রাজনৈতিক পক্ষগুলোর কথা হবে যে তিনি কি বোঝাতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু খুব বড় রাজনৈতিক দলগুলোর দিক থেকে এখনো আমার যদি ভুল না হয় তেমন কোনো আমি এগুলো কিন্তু একেবারে দলীয় কোনো মানে না, আমি যারা মত দিয়েছেন তারাও যে ছোট রাজনৈতিক দল আমি সেই হিসাবে বলছি না, আমি বলছি পুরনো যে দলগুলো তাদের দিক থেকে বিএনপি জামাত ইসলামের পাইনি, কিন্তু অপেক্ষাকৃত তরুণদের দল থেকে আমরা বলছিলাম যে এই সাক্ষাৎকারে একটি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যে বহিঃশক্তি শেখ হাসিনাকে ফেরত আনতে সহযোগিতা, এখানে উনি ভারতকে অনেকটা মিন করেছে। বাংলাদেশ ভারত সম্পর্কে যে
মানে সমীকরণটা এটা, এই যে 5 আগস্ট তারপরে 1 বছর পেরিয়ে গেল, এখনো এই যে না, এখন পর্যন্ত তো ভারত বাংলাদেশ সম্পর্ক ওইভাবে যদি আপনি খুব খোলাখুলিভাবে কথা বলেন, খুব তো স্বাভাবিক বলা যাবে না, বা এখনো স্বাভাবিক হয়নি। আপনি যদি অন্যতম একটা অনুঘটক হিসাবে ধরেন যে ভিসা, এখনো পর্যন্ত যদিও কোথাও একটা খুব ছোট সংবাদ দেখলাম যে ভবিষ্যতে, এটা ভবিষ্যতে তো সবই এই আলাপ তো 5 আগস্টের পর থেকেই শুনছি অনেক যে দিন আস্তে আস্তে থেকেই স্বাভাবিক হচ্ছে। হবে। এছাড়া বিবৃতি, পাল্টা বিবৃতিও কিন্তু চলেছে। আমরা এখান থেকে এক ধরনের বিবৃতি দিয়েছি এবং ভারতের দিক থেকেও এমনকি আনুষ্ঠানিক বিবৃতি আমরা সেখান থেকে কোনো কোনো সময় চেয়েছি পররাষ্ট্র দপ্তর থেকে। সবকিছু মিলে অচল অবস্থা বলবো না, সম্পর্ক রয়েছে, সবকিছু স্বাভাবিক চলছে, কিন্তু এটা খুব স্বস্তিকর বা খুব স্বাভাবিক অবস্থা বলে আমাদের মনে হয় না। মানে আমরা বহুদিন এরকম অবস্থা ভারতের সঙ্গে দেখিনি। আমাদের স্বাধীন বাংলাদেশে তো অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং খুব বড় আকারে ইতিহাসের মোড় ঘুরে গেছে, এমন ঘটনাও ঘটেছে, কিন্তু তারপরেও আমরা প্রতিবেশী দেশের সাথে এই পর্যায়ে দেখিনি। একটু আগে আপনি মিয়ানমারের আলোচনা করছিলেন, আমাদের এখানে 1 থেকে 1.5 মিলিয়ন রোহিঙ্গা এখানে অবস্থান করছেন এবং আমাদের কি অবস্থা সেটা আমরা সকলেই জানি। তারপরেও তো আমরা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি না, এমনকি বাণিজ্যিক সম্পর্কও কোনো কোনো ক্ষেত্রে টিকে আছে এবং এমন কোনো শত্রুতা আমরা তাদের সঙ্গে দেখাই না যে তোমরা এই কাজ করেছো, টিট ফর ট্যাট আমি করলাম। কিন্তু ভারতের সঙ্গে এই শীতল অবস্থাটাই একটা অস্বস্তির তৈরি করে। এখন যে কথা আপনি জানতে চাইছিলেন, সেটা এই ইউনূস সরকার তার যে অবস্থান, সেই একই অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় বা বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করেছেন, এখনও বলছেন। এবং যেহেতু সেখানে সর্বশেষ সরকারের অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, বাংলাদেশও বিভিন্ন সময় জানিয়েছে, আমার কাছে এর বেশি নতুন কিছু মনে হয়নি। এখন আন্তর্জাতিক সম্প্রদায় এক্ষেত্রে খুব বেশি কিছু করবেন বা করার আগ্রহ আছে বলেও মনে হয় না। আর একই সঙ্গে মনে রাখতে হবে যে তার নেতাকর্মীরা কি শুধুমাত্র প্রতিবেশী দেশে আছে, যে দেশে এই মুহূর্তে আমাদের যুক্তরাষ্ট্রে যে ঘটনাটি ঘটলো, আমাদের যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, অন্যান্য দেশে আছে, তো পশ্চিমা দেশগুলো তাদের ব্যাপারে মধ্যপ্রাচ্যে আছে, তো তাহলে তো এই প্রসঙ্গে তোলাই যায় যে সেখানেও কি তারা ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ তারা সেখানে তাদের আইন কানুন অনুযায়ী চলেন, আমরা আমাদের আইন অনুযায়ী চলি। অতএব ঠিক আগের আলোচনার মতো যে কোনো দল নিষিদ্ধ হবে, সে যে কোনো মুহূর্তে তাকে কাজ করবার অনুমতি বা পুনরুজ্জীবিত করবার অনুমতি দেওয়া যেতে পারে, এই কনসেপচুয়াল আলোচনার মতো এটাও একই ধরনের বিবৃতি হিসাবে বিবেচনা করব কিনা, যে আমরা অস্বস্তিটা জানাচ্ছি অনেকটা, এরকম আমার অবস্থানটা জানাচ্ছি, কিন্তু খুব আগের অবস্থান থেকে বড় আকারের পরিবর্তন তেমন মনে হয় না। এই সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে একটি মন্তব্য আছে, যে আগে যেমনটা আপনিও বলছিলেন যে সাক্ষাৎকারের আগে পরে পূর্বাপর না বলে একটি মন্তব্য, যে এখানে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে নেপালের উদাহরণ দিয়েই যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি বলছেন যে নেপালে যখন দায়িত্ব নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচন, সেখানে আপনি কেন 1.5 বছর সময় নিচ্ছেন? তখন ডক্টর ইউনূস বলছেন যে আপনি এরকম মানুষও তো আছে যারা বলছে আপনি 5 বছর থাকেন, 50 বছর থাকেন, অর্থাৎ নানা মানুষের নানা মত আছে। কিন্তু এর মধ্যে থেকে আমরা অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে আরও 50 বছর থাকে, যে এই জায়গাগুলোকে হাইলাইট করা এবং নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবনা। প্রথম বক্তব্যটা খুব সম্মান রেখেই বলছি যে উনি এবং ওনার সফর সঙ্গীরা যখনই বাইরে যান তখনই এই সময়কাল নিয়ে একটা আলোচনা দেখি। এটা মানে আমাদেরকেও খুব একটা গভীর, আপনি বলতে পারেন যে ঠিক সংশয় বলবো না, মানে আলোচনার একটা অবস্থা তৈরি করে দেয়। এবং আপনি যেমন একটু আগে বলছিলেন যে একটা মাঝের বিবৃতি, ফটো কার্ড যারা তৈরি করেন তাদের জন্য খুব সহজ হয় যে বিবৃতি একটা পাওয়া গেছে মাঝখানে। এই প্রসঙ্গগুলো বারবার কেন উঠাতে হয়, যে আপনাকে কেউ 5 বছর থাকতে বলেছে বা আমাকে কেউ বলেছে কিন্তু আমি থাকতে চাই না, আমাকে এত বছর বলল, এই ধরনের আগ বাড়িয়ে কিংবা প্রোঅ্যাক্টিভ হয়ে রাজনৈতিক বক্তব্যগুলো কিন্তু ঝুঁকি তৈরি করে এবং এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আপনি জানেন যে সামনের নির্বাচন এখনো তার স্পষ্ট তারিখ নাই, আমাদের একটা সময় আছে যে আমরা সময় জানি। আপনি যখন নেপালের প্রসঙ্গ তুললেন, নেপালের যে অভ্যুত্থান শুরু হয়েছিল এটা কতটুকু পরিণতিতে গেছে সেগুলো আলোচনা বা বিশ্লেষণের বিষয়। আপনি দেখুন, যে মুহূর্তে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেই তার প্রথম কাজ হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক অংশীজন বা যারা বড় বড় বিশ্লেষক, তারা নিজেদেরকে অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ মনে করি এবং আমরা মনে করি যে আমরা ছাড়া দক্ষিণ এশিয়ার তো কোনো উদাহরণ নাই। নেপাল থেকে আমরা বোধহয় অপেক্ষাকৃত ধনী দেশ, অনেক বেশি ম্যাচিউর দেশ, আমাদের আর সেখান থেকে শিক্ষা গ্রহণের কোনো কিছু নেই, আমরাই আমাদের শিক্ষক ছাত্র দুটোই। তো সেই উদাহরণ তো আসবেই, যে সেখানে যদি সেটা সম্ভব হলো তাহলে আমরা কেন নির্বাচনের জন্য এই ধরনের একটা দিনকাল আরও আগে ঘোষণা করতে পারলাম না, বা এখনও কেন একটা তারিখ আমরা ঘোষণা করতে পারছি না। এটা যেমন বাস্তবতা,
তেমনি একই সঙ্গে আমি মনে করি যে এক্ষেত্রে অলংকার পরিহার করা প্রয়োজন। যে ধরনের বক্তব্যগুলো আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে, সংশয় তৈরি করে, নির্বাচন নিয়ে বহুমুখী ভাবনার জন্ম দেয়, সে বক্তব্যগুলো না দেওয়াই ভালো। এখনও আপনি বলতে পারেন যে, আবারও আপনার কথায় যদি ফিরে আসি, যে একটা সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার মেহেদী জানতে চেয়েছেন, তো সুতরাং আপনার আমার কাছে এটা নতুন না। 5 বছর লোকে থাকতে বলছে, আমরা আরও অনেক দিন থাকতে বলছে, আমাদের আগ্রহী নাই, এই আলোচনার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু মেহেদী যখন তার সাক্ষাৎকারটি গ্রহণ করছে, একজন সাংবাদিক হিসাবে আপনি নিশ্চয়ই একমত হবেন, তখন তিনি নির্বাচন নিয়েই প্রশ্ন করবেন আন্তর্জাতিক লিডারশিপের জন্য। তিনি স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন করবেন। তিনি খুবই স্বাভাবিক যে আওয়ামী লীগকে নিয়ে তিনি প্রশ্ন করবেন, আগের সরকারের প্রসঙ্গে প্রশ্ন করবেন। এটা তার সংবাদ প্রতিবেদনের একটা প্যাকেজ, কিন্তু আমাদের কাছে এটা ভিন্ন ভিন্ন মাত্রা তৈরি করছে। যাই হোক, নির্বাচন নিয়ে যখন কথা উঠলো, আমি মনে করি যত দ্রুত সম্ভব তারিখটা জানতে পারলে আমাদেরও ভালো হয়। যে সাক্ষাৎকার যেখানেই ছাপা হোক না কেন, আমাদের তো আগে স্থির সেই জায়গাটিতে যেতাম অনুষ্ঠান একেবারে শেষের দিকে, যে সফল নির্বাচন আয়োজন নিয়ে এখনো কোনো শঙ্কা আছে কিনা, এবং একটু যুক্ত করতে চাই যে যুগান্তরে আজকে আছে যে অক্টোবর ঘিরে নাশকতার শঙ্কা, এই যে যা শঙ্কা সবই তো আসলে মূলত নির্বাচনকে ঘিরেই। এই যে সফল নির্বাচন আয়োজন নিয়ে এখনো আসলে আমাদের জাতীয় জীবনের সফলের ব্যাখ্যা এক একজনের এক এক রকম। কোনটা যে সফল আর কোনটা বিফল, সেটা সম্ভবত কোনোদিন আমরা নিরসন করতে পারবো না। আমাদের একটা কার্যকর নিয়মতান্ত্রিক নির্বাচন দরকার, এবং নির্বাচন কমিশনও তার সংলাপ শুরু করেছে, এবং এই ধরনের একটা সংলাপে আমার নিজেরও যোগদানের সুযোগ হয়েছে, যেখানে আমরা বলবার চেষ্টা করেছি যে যা নিয়ম আছে, যেভাবে গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন হয়, যে বিধি মেনে হয়, যে আইন মেনে হয়, যে পদ্ধতি মেনে হয়, সেই নির্বাচনটাই হোক। সেখানে তো নানা রাজনৈতিক দলের নানা দাবি আসছে, নতুন নতুন দেখুন, সেই দাবি কিন্তু নির্বাচন কমিশনের না। মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের বিধিবিধান আইন অনুযায়ী চলবে। রাজনৈতিক যে বক্তব্যগুলো আছে, সেটা রাজনৈতিক পরিসরে নিরসন করতে হবে। আপনি পিআর বলুন, দ্বিকক্ষ বলুন, অন্য বলুন, সেগুলো তো নির্বাচন কমিশনের আলোচনার বিষয় না। যদি বাংলাদেশ সিদ্ধান্ত নেয় কোনো পদ্ধতি, তাহলে নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করবেন। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়, সেটা তাদেরকে সেটা আইনগতভাবে জানানো হবে, পদ্ধতিগতভাবে জানানো হবে। কিন্তু রাজনৈতিক বক্তব্যে তাদের কর্মকাণ্ড পরিচালিত হবার কথা না, তাদের কর্মসূচি নির্ধারিত হবার কথা না। তারা বিদ্যমান আইনে যা আছে, যতক্ষণ এটা সংশোধিত না হচ্ছে, ততক্ষণ যেটা তাদের হাতে আছে সেই অনুযায়ী তারা করবে। সবশেষ প্রশ্ন, নির্বাচন নিয়ে সব শঙ্কা আসলে কেটে গেছে কিনা? এটা তো নির্ভর করবে পরিস্থিতির উপর এবং আপনার মনোজগতে। আপনি যদি ভাবেন সংশয় কেটে গেছে, তাহলে আর সংশয় নাই। আর যদি আপনি মনে করেন না সংশয় আছে, কিন্তু বাস্তব যে ভিত্তিগুলো যদি কোনোটা থেকে থাকে, সেগুলোকে অপসারণ করতে হবে। আইন শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ, সকল অংশীজনের মত একটা গুরুত্বপূর্ণ, পদ্ধতি এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা জনগণকে জানানো একটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যত দ্রুত এই বিষয়গুলো স্পষ্ট করা যাবে, ব্যাখ্যা দেওয়া যাবে, তত জনগণের আগ্রহ বাড়বে, আস্থা ফিরে আসবে। ডক্টর ইসলাম শামীম রেজা, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।